স্যার সম্মানিত শিক্ষকরা, আমি শুধুমাত্র এইখানে স্যার একজন সঞ্চালকের ভূমিকায় আছি, আর তেমন কিছুই না, বাকিটুকু স্যারেরাই করতেছেন, আমি শিখতেছি ওনাদের কাছ থেকে। আমি ওনাদের, স্যার, জি। পরের কাইন্ড ইনফরমেশন আমি আপনার সেই মানে রিটেনের প্রস্তুতিকাল থেকে আপনার ফলোয়ার হিসেবে আছি। আপনার প্রত্যেকটা ক্লাস আমি পরবর্তীতে স্যার এটা এটা আমার জন্য বিশাল বড় একটা পাওনা। আমি মনে করি যে আমার মতো ছোটোখাটো একজন মানুষের এত বড় কিছু পাওয়া উচিত না, কিন্তু তারপরে পেয়েছে, এটা সবাই পায় না। এটা আমি মনে করি যে সর্বশক্তিমান রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন বিধায় আমি এটা পেয়েছি। তো যাই হোক স্যার, আমরা আমাদের মানে পড়ালেখা যেটুকু ওইটুকু আমরা আগে করে ফেলেছি, এবং আমাদের যে শিট, হাফিজুল হক স্যারে কি জয়েন করছেন? আচ্ছা, হাফিজুর রহমান স্যারে জয়েন করছেন এই নিয়ে, তোমার হচ্ছে প্রিন্ট নিয়ে কোন স্যার? রফিকুল ইসলাম স্যার কি জয়েন করছেন? রফিকুল ইসলাম স্যার, এখন স্যার একটা বিষয় যে সমস্যাটা হচ্ছে যে প্রিন্ট করাটা নিয়ে। হ্যাঁ স্যার, একটু প্রিন্ট করা নিয়ে মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে। আপনারা কেউ কি প্রিন্ট করতে চেয়েছেন? জি স্যার, প্রিন্ট করতে প্রিন্ট করতে সমস্যা হয়েছে স্যার। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, মানে এটা আমরা মানে আমাদের যে আইটি সেক্টর আছে ওইখানে আমি বলে দিয়েছি যে আপনারা একটু সেফটি রাখবেন। কারণ বিষয়টা হচ্ছে স্যার, এই ধরনের একটা শিট তৈরি করতে আমাদের দিনের পর দিন মানে কষ্ট হয়েছে। জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, জি স্যার। আর আপনি আপনি স্যার বাজারে কোনো বইতে, মানে আমি আমারটা সেরা বলতেছি না, মানে আমি বলতে আপনাদের মানে আমাদেরটা সেরা বলতেছি না, কিন্তু বাজারের কোনো বইতে এরকমটা পাবেন না। তো ফলশ্রুতিতে স্যার আমরা ওইখানে কিছু স্পেস রেখেছি, ওই স্পেসটা রাখার কারণে আমরা ওইটাকে আপাতত প্রিন্টেবল করতে দেইনি। তবে সম্মানিত শিক্ষকরা, আমি মানে আপনাদেরকে সুযোগ করে দেব ইনশাল্লাহ। আমি আজকে বসতে পারিনি, আমি কালকে ওইটাকে একটু ইয়ে করে আপনারা প্রিন্ট করতে পারবেন। কারণ এটা হয় কি যে স্যার, এই এখন এই এআই এর যুগে যে কেউ এটাকে নিয়ে, ধরেন আপনার কাছ থেকে কেউ একজন নিল বা যে দোকানে আপনি করলেন, ও করবে কি এটাকে নিজের নামে চালিয়ে দেবে। এখন বিষয়টা হচ্ছে ওই শিটে কিছু ভুল ভ্রান্তি আছে, যে আমরা প্রতিনিয়ত এটাকে করতে করতে ভুল ভ্রান্তিগুলো বের হচ্ছে। এখন ও ওর নামে চালিয়ে দেবে, সমস্যা হবে দুইটা। একটা সমস্যা হবে যে প্রথমত আমাদের রেপুটেশনের ক্ষতি হবে, দু নম্বর হচ্ছে কোনো একজন সম্মানিত শিক্ষক যদি ভুল শেখেন তাহলে এটা তো একটা মানে বিষয়। তো যাই হোক স্যার, তুহিন গোলদার স্যার, আমি সরাসরি আপনার কাছে চলে যাব। যেই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করছিলাম, আমরা মূলত মক ভাইভে স্টেজে আছি, যে যাও, মক ভাইভে স্টেজে আছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে, যদি আপনাকে এই প্রশ্নটা করা হয় যে তুহিন স্যার, ঠিক আছে আপনি খুব ভালো ভাইবা দিয়েছেন, আপনাকে ভালো লেগেছে, তো আপনি হয়তোবা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হবেন। এখন আপনাকে যদি প্রত্যন্ত কোনো এলাকায় দেওয়া হয় যেখানে যোগাযোগ ব্যবস্থাও ভালো না, বিদ্যুৎ ব্যবস্থাও ভালো না, এই অবস্থায় আপনি কি ওই প্রতিষ্ঠানে জয়েন করবেন আপনার বাড়ি থেকে অনেক দূরে? প্লিজ আনসার করুন স্যার। স্যার আমি জি স্যার, আপনাকে এই প্রশ্নটা করেছে স্যার। জি স্যার, আমি আর 2 বছর আগে তো আছে, আমি এই মুহূর্তে যেখানেই আমি পাই না কেন আমি সেখানে জয়েন করতে চাই। স্যার এটাকে একটু স্যার আমি মানে একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করব স্যার। আমি আপনার কাছ থেকে প্রফেশনাল লেভেলের, যে আপনি ভাইবা বোর্ডে আছেন সেইভাবে আপনি উত্তরটা করবেন স্যার। স্যার আমার যেখানেই হোক না কেন স্যার, তুমি আমার কতটার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। জায়গাটা বড় কথা না, আমার দায়িত্বটাই বড়। জি, ধন্যবাদ স্যার, একদম এক্স্যাক্ট উত্তর, একদম এক্স্যাক্ট পারফেক্ট। আচ্ছা, আমি অন্য একজন স্যারের আমি মতামতটা নেব, তারপর আমরা এটাকে বিশ্লেষণে যাবে। আমাদের এইখানে আরেকজন স্যার আছেন, হাফিজুর রহমান স্যার। হাফিজুর রহমান স্যার, আপনি বলুন স্যার, দয়া করে বলুন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু স্যার, আলাইকুম স্যার। আমি আমার একটি বিষয় আছে স্যার। জি, আমার বিষয় হলো যে মহান আল্লাহ পাক এবং আপনাদের দোয়ায় যদি আমাকে নির্বাচিত করেন আপনারা, জি স্যার। তা আমার একটা আশা আছে, ইচ্ছা আছে যে আমার প্রতিষ্ঠানটাকে আমি
মানে সরকারি বিধি মোতাবেক স্যার এবং ভালো করার জন্য। স্যার কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একটু আমার বলি আর কি, আমি নিজে ক্লাসে 8 ট্যালেন্ট বৃত্তি পেয়েছিলাম, স্যার জেলায় ফার্স্ট হয়েছিলাম। স্যার আমি এইচএসসিতে আমার স্ট্যান্ড করার কথা ছিল, কিন্তু আমি পারি নাই। আমি তখন 80 নম্বর পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি স্ট্যান্ড করতে পারি নাই। আমি 4 মার্ক পেয়েছিলাম। স্যার আমার একটা মানে আশা আছে, আমাকে যদি কোনো প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে স্যার আমি চেষ্টা করবো প্রতিষ্ঠানকে বাংলাদেশের একটা অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। স্যার আমাকে যেখানেই নিয়োগ দেওয়া হোক, ইনশাআল্লাহ আমি স্যার প্রস্তুত আছি স্যার স্যার। হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি একটা মন্তব্যই শুধু করব, সেটা হচ্ছে যে আদা শুকালেও তার ঝাল যায় না, এমনকি পোস্তলেও তার ঝাল যায় না। হাফিজুর রহমান স্যার হচ্ছেন আমাদের সেই মানে মানে আমি পচা বলতেছি না ওনাকে, মানে উনি মানে দেখছেন যে স্টুডেন্ট অবস্থায় উনি যে অসম্ভব মেধাবী ছিলেন সেটা তো বোঝা যাচ্ছে, এবং বোর্ডে উনি স্ট্যান্ড করার কথা ছিল, স্ট্যান্ড করতে পারেন নাই। কিন্তু তার যে মানে একটা মানে অসাধারণ একটা ছাত্র জীবন ছিল বোঝা যাচ্ছে, এবং উত্তর যেটা দিয়েছেন এর উপরে অন্তত আমার কোনো কিছু বলার নেই। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে দয়া করে বলুন, কোনো সম্মানিত শিক্ষক যদি কিছু বলতে চায়। আচ্ছা, আজিজুল হক এমডি আজিজুল হক স্যার মনে হয় কিছু বলতে চান, দয়া করে কি বলবেন আজিজুল হক স্যার? আজিজুল হক স্যার শুনতে পাচ্ছেন স্যার? আজিজুল হক স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা স্যার আমাদের একটু আবার একটু মত পাইনা শুরু করেন স্যার, মানে ওই দিনের মতো একটু মানে মুক্ত আলোচনা করলে এবং মুক্ত মত পাইবা নিলে আমাদের যে স্যার একটু মানে স্ট্যামিনা মানে এটা পারে স্যার, মানে সাহস পায়। জি স্যার, জি স্যার, আমি সেইখানেই যাচ্ছি স্যার। তবে স্যার আমি এই আমাদের বিভিন্ন স্যাররা আছে, মানে জি স্যার, জি এই শেয়ারিং এর মাধ্যমে নিজেকে স্যার একটু এনগেজ করা যাবে আমার মনে হয় স্যার। জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। স্যার এই প্রশ্নের উত্তরটা আপনারা যেটা দিয়েছেন এর থেকে আরও মানে এর থেকে ভালো কোনো উত্তর হয় না। জাস্ট স্যার আমি একটা বিষয় একটু অ্যাড করে দেব, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই একটু ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবেন, যে ধন্যবাদ স্যার। আর এই প্রশ্নের যে উত্তরটা দিয়েছেন আপনাদের উত্তরটা 100% মানে 100-এর উপরে যদি থাকে সেটাও সঠিক, শুধু এইটুকু একটু যোগ করে দেবেন যে স্যার সরকারি চাকরির বিধি অনুযায়ী যে কোনো জায়গায় আমাকে যদি নিয়োগ দেওয়া হয় সেখানে যেতে আমি বাধ্য, কিন্তু মানে বাধ্য এই কথাটুকু একটু বলবেন যে আমার যেতে হবে এবং আমি প্রস্তুত যে কোনো জায়গায় আমি যেতে। জাস্ট এইটুকু একটু যোগ করে দেবেন, বাস, আর কোনো কিছুর দরকার নেই। তো সম্মানিত স্যাররা, আমরা এখন একটা মক ভাইবায় যাব। স্যার আমাদের যে শিটটা দিয়েছিলাম সেই শিটটাতে আপনাদের 50 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত একটু দেখে রাখার কথা ছিল, সেটা কি দেখেছেন আপনারা? আর আমি আপনাদেরকে যারা প্রিন্ট করতে চান আগামীকালকে আমি আপনাদেরকে ওই প্রিন্টটা দিয়ে দেবো, মানে প্রিন্ট করতে পারবেন এরকমটা করে দেবো স্যার। আপনারা 50 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত কি দেখেছেন স্যার? সরি 20 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত ছিল। জি স্যার, ওইটা কি দেখেছেন? আচ্ছা আচ্ছা, যদি দেখে থাকি তাহলে আমরা এখন একটা আনুষ্ঠানিক ভাইভাতে আমরা চলে যাই, যে আমরা একটা মানে ওই দিনকার মতো আমরা যেভাবে ভাইভা অংশগ্রহণ করেছিলাম সেভাবে আমরা অংশগ্রহণ করব। আমি এইখানে আচ্ছা, আজিজুল হক স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আজিজুল হক স্যার আপনি একটু আনমিউট করুন, আজিজুল হক স্যার আপনি একটু আনমিউট করুন, আর বাবুল আক্তার স্যার আপনি একটু মিউট করে নেন।
আজিজুল হক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু স্যার, আমরা আমাদের আজকে যিনি নতুন অতিথি এমডি তুহিন গোলদার স্যার, আমরা তুহিন গোলদার স্যারকে আজকে আমাদের প্রথম ভাইবা প্রার্থী হিসেবে নির্বাচন করলাম। তুহিন গোলদার স্যার, আপনি ভাইবার জন্য প্রস্তুতি নেন। আমাদের যে সম্মানিত বাকি যে শিক্ষকরা আছেন সেই শিক্ষকরা আপনাকে প্রশ্ন করবেন। আর সম্মানিত শিক্ষকরা, আপনারা যখন ভাইভাটা নেবেন তখন আপনারা একটু কষ্ট করে নোট নেবেন যে এই ভাইভাতে কি মানে মানে ফিডব্যাকটা যেটা, তো ফিডব্যাকের তো গুড সাইড ব্যাড সাইড দুটোটাই বলতে হয়, ওভাবে একটু প্রিপারেশন নেন। আর স্যার একটু মানে গতানুগতিক প্রশ্ন প্যাটার্নের বাইরে একটু মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন আমি একটু আগেই টাচ দিয়ে দিই, যেমন হুট করে আপনি বলবেন যে জাতীয় সঙ্গীত গাইতে পারেন আপনি, ঠিক আছে? আপনি রণসঙ্গীত গাইতে পারেন, এটা জিজ্ঞেস করবেন। আপনার যে শপথ বাক্য আছে সেই শপথ বাক্যটা কি আপনার জানা আছে? এগুলো কিন্তু স্যার খুব ক্রিটিক্যাল প্রশ্ন। প্রতিষ্ঠান প্রধান যদি এগুলো না পারে তাহলে এটা কিন্তু স্যার বিশাল বড় একটা মানে এটা মানা যায় না স্যার। এই হুট করে এই কোশ্চেনগুলো করবেন স্যার। আর বাকি বেসিক যে কোশ্চেন আছে স্যার আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো শুরু হলো স্যার। তুহিন গোলদার স্যার। স্যার জি, আপনার ভাইবা শুরু হয়েছে স্যার। সম্মানিত স্যাররা প্রশ্ন করা শুরু করুন স্যার। থ্যাংক ইউ স্যার। জি তুমি স্যার ভালো আছেন স্যার? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি আপনি যে বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন স্যার, সেই প্রতিষ্ঠান তিনি একটু পরিচিতি দেন স্যার। বাগেরহাট জেলার পিতলমারী উপজেলার স্যার, জলবাড়ি জেলা আপনার প্রতিষ্ঠানের নাম স্যার, আপনার প্রতিষ্ঠানের নাম। জলবাড়ি মডেল বিশ্ববিদ্যালয়। এটা স্যার বিগত ধারাবাহিকভাবে 8 বছর পিতলমারী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কোন পদে আবেদন করেছেন স্যার? দুটো করেছিলাম স্যার, প্রধান প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। স্যার আপনি প্রধান শিক্ষক হিসেবে আবেদন করেছেন, ধন্যবাদ স্যার। আপনি স্যার ইতিমধ্যেই একটি প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন, এর জন্য আপনাকে স্বাগত জানাই স্যার। তারপরে স্যার একটা মাধ্যমিক বিদ্যালয় যদি নতুন করে একটি মাধ্যমিক বিদ্যালয় যদি আমরা প্রতিষ্ঠিত, আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান, যেহেতু এলাকায় আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, সেই ক্ষেত্রে একটা নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে গেলে আপনার মানে ভৌগোলিক দূরত্ব ভিত্তিক মানে ভৌগোলিক দূরত্ব কিরকম হওয়া উচিত শহরে এবং মফস্বলে? যতদূর জানা আছে মফস্বলে 3 কিলোমিটার স্যার। স্যার মফস্বলে 3 কিলোমিটার। আচ্ছা, ওই মানে জনসংখ্যার ভিত্তিতে কত জনসংখ্যা থাকতে হবে একটা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য? সরি স্যার, এটা মনে নেই। আচ্ছা, আমি স্যার একটু মাঝখানে ইন্টারাপ্ট করব। শুধু হাফিজ স্যার প্রশ্ন করছেন, আমাদের বাকি স্যারেরা একটু প্রশ্ন করেন না, জড়তা কাটবে না তো প্রশ্ন না করলে। আচ্ছা, জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি তুহিন গোলদার স্যারকে প্রশ্ন করতে চাই। জি স্যার, আপনি প্রশ্ন করুন স্যার। আপনারা ভাইবা বোর্ডের অনারেবল মেম্বার, প্রশ্ন করুন স্যার। স্যার আপনি মনে করেন নতুন একটা প্রতিষ্ঠান একটি করবেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠান একটির জন্য যে একটা স্তর আছে, স্তরে একটা নাম্বার আছে, আপনি কি সেই নাম্বার সার্টিফিকেটটা জানেন? মানে কোন কোন স্তরে মানে নাম্বারটা কত হবে এটা কি জানেন? জানা আছে কি? না স্যার। বাকি স্যার প্রশ্ন করুন। স্যার আমি একটু আপনাদেরকে 30 সেকেন্ডের জন্য আমি একটু থামাবো স্যার। প্রশ্ন সেই করতে পারে যে উত্তর দিতে পারে। উত্তর দিতে পারলে প্রশ্ন করতে পারবে না, কিন্তু প্রশ্ন করতে পারলে উত্তর দিতে পারে। তো সুতরাং আমি যেটা বলবো স্যার, আপনারা উত্তরগুলো স্যার আবার পরে অ্যানালাইসিস করি স্যার, নাকি
না না, আমি স্যার একটা একটা মানে একটা বেসিক বিষয় বুঝাচ্ছি স্যার, মানে বুঝাচ্ছি বললে স্যার ভুল হবে। আমি স্যার আপনাদের সাথে শেয়ার করছি পেডাগোজির ভাষায় বা শিক্ষাবিজ্ঞানের ভাষায় বা মনস্তাত্ত্বিক ভাষায় উত্তর দেওয়াটা সহজ। মানুষের স্বভাবসিদ্ধ মানে প্রবণতাই হচ্ছে উত্তর দেওয়া, কিন্তু প্রশ্ন করাটা খুব কঠিন বিষয়। তো সুতরাং আমরা এটা ধরে নিই যে যিনি প্রশ্ন করতে পারেন সে বেটার। অর্থাৎ প্রশ্ন যখন করতে পারবেন, আপনার প্রশ্নের উত্তরটাও আপনি দিতে পারবেন। তো এখন আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে ভাইবা বোর্ডে তো আপনাদেরকে ছেড়ে দেবে না। ভাইবা বোর্ডে অনারেবল মেম্বাররা যারা থাকবেন এরা তো আপনাকে ভাবতে দেবে না, একটা প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন করবে। আপনারা প্রশ্ন করুন, করতে থাকুন, যা মন চায় এভরিথিং। আমি তো বলছি আপনাকে, আপনারা তো হুট করে ওনাকে প্রশ্ন করতে পারতেন যে হ্যাঁ, এই যে ফুটবল বিশ্বকাপ শুরু, হ্যাঁ স্যার একটু ইন্টারাপ্ট করবো, এই যে ফুটবল বিশ্বকাপ শুরু হলো, এটা কততম বিশ্বকাপ, এটা তো প্রশ্ন করতে পারতেন। আপনারা শুধু ওই মানে হ্যাঁ এই যে এডুকেশনাল বা যেগুলো বিধিবদ্ধ আমাদের, সেগুলোর মধ্যে না থেকে বাইরে বেরিয়ে এসে প্রশ্ন করুন। আর সব যে ওই প্রশ্নগুলো ভারী ভারী প্রশ্ন হবে, সব তো ভারী ভারী প্রশ্ন হবে না। আর ফুটবল নিয়ে প্রশ্ন হবেই। আপনাদের ভাইবা বোর্ড পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেমনটা বলেছেন 4 থেকে 6 সপ্তাহ। সুতরাং ওর মধ্যে তখনও বিশ্বকাপ চলবে। যদি ভাইবা যদি শুরু হয়ে যায়, ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন হবে। প্রশ্ন করুন, এভরিথিং যা আছে সব নিয়ে প্রশ্ন করুন স্যার। স্যার, হ্যাঁ স্যার, স্যার, এবারে আসলে বিশ্বকাপ আসলে সর্বোচ্চ গোলদার থাকে প্রতিটি গোল দিয়েছে স্যার। বিশ্বকাপ যে খেলা হচ্ছে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? এবং তার গোলের সংখ্যা কত? ইয়ামাহা ৭৪। স্যার, শুধু বিশ্বকাপের কথা বলছি, আমি শুধু বিশ্বকাপের কথা বলছি স্যার। আচ্ছা, আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে শিক্ষার মান করে কি কি পদক্ষেপ নেবেন? আপনাকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হলো, এখন আপনি সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আপনি কি কি পদক্ষেপ নেবেন? শিক্ষার মানের ক্ষেত্রে দুর্বলতা থাকলে দুর্বল শিক্ষার্থীদের বেছে নেব। কোথায় কোথায় দুর্বলতা সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করে বিভিন্ন ব্যবস্থা হিসেবে বিশেষ ক্লাস নিতে পারি, অভিভাবকদের সাথে সমন্বয় করে। আর তাদের ভিজিট করা যায়, পড়ার গতি কিংবা গতিশীলতা বৃদ্ধি করা যায়, বিভিন্ন পদক্ষেপ টিচারদের আরো ধন্যবাদ শৃঙ্খলা। ধন্যবাদ আপনাকে স্যার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। স্যার, কোনো কারণে আপনার প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন বা আপনি কি করবেন এই ফলাফল উত্তরণের জন্য? সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের সাথে আলোচনা করে তাদের দুর্বলতা কোথায় কি আমার ধন্যবাদ স্যার। এই স্যার বলছিলাম ভুলে গেছি স্যার, এটা অনভ্যাস তো। হ্যাঁ আদাব স্যার। স্যার, আমি একটা প্রশ্ন করি স্যার। স্যার আমি ওসমান বলছিলাম আমার পাঠঘর থেকে। স্যার আপনি কি জয়েন করতে পারছেন স্যার? স্যার আপনার আশেপাশে কেউ কি আছেন আপনাকে একটু সাহায্য করতে পারবেন অনৈতিকভাবে আপনার স্যার? কলেজ প্রতিষ্ঠানের সাধারণ তহবিলে স্যার আমি আমি যে লিঙ্কটা এখন দেব স্যার, আপনি সোজা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন স্যার। আমি আমি লিঙ্কটা দিচ্ছি স্যার, আপনি সোজা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সামনে যাবেন, নিয়ে যাবে স্যার। একটু চেষ্টা করেন আপনি স্যার। জি স্যার, জয়েন করেন স্যার। অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করবো। সর্বশেষ আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরকার আছেন, ওনাদের সাথে কিভাবে করা যায় সেদিকটা
কিসের পদক্ষেপ নেব? স্যার আমাদের ভাইবা অনেক, এত টাইম তো আপনারা ভাইবে পাবেন না স্যার, টাইমটা সংক্ষেপ করতে হবে স্যার। স্যার ধন্যবাদ স্যার, আমরা ভাইবার, হ্যাঁ, আমি স্যার ভাইবার মানে ভাইবাটা আমি এখানে শেষ করব স্যার। স্যার শোনা যাচ্ছে না? জি স্যার আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার। আপনাদের ভাইবার টাইমটা তো এত না, আমাদের ম্যাক্সিমাম 5 মিনিট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা 5 মিনিটের মধ্যে আমরা করব, যে আমরা ভাইবাটাকে কমপ্লিট করার চেষ্টা করব স্যার। ধন্যবাদ স্যার, আমি ভাইবাটাকে শেষ করলাম স্যার। এখন তুহিন স্যার, আপনি কিভাবে, ধন্যবাদ, মানে আপনার ভাইবাটা শেষ হওয়ার পরে আপনি কিভাবে বের হবেন ভাইবা বোর্ড থেকে, আপনি সেই এন্ডিংটুকু, আপনার সময় মাত্র 30 সেকেন্ড, এই এন্ডিংটুকু বলেন আপনি। ধন্যবাদ স্যার। এই এই বলে স্যার আমি স্যারদের দিকে পিছন না ফিরে জি স্যার, দরজার কাছে এসে তারপরে দেখবো। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। স্যার এখন সম্মানিত স্যারেরা, আপনারা একটু ভাইবাটাকে অ্যানালাইসিস করবেন, 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে বলবেন স্যার। ভাইবাটা অ্যানালাইসিস, স্যারের অ্যাপিয়ারেন্সটা খুবই ভালো ছিল স্যার এবং অনেক প্রশ্নের উত্তরে উনি সুন্দরভাবে দিতে পেরেছেন। স্যার কিছুটা জড়তা ছিল স্যার প্রথম হয়তো এই জন্য, স্যার আমারও থাকতো, আমার মনে হতো। স্যার এবং উনি যে যাওয়ার সময় ওনার যে সার্টিফিকেট গুলো দিয়েছেন, সেই সার্টিফিকেট গুলো আমার নেবেন, নিয়ে এগুলো যথাযথভাবে ওনার কাছে যে ফাইলটা আছে সেই ফাইলে সংরক্ষণ করে তারপর সালাম জানিয়ে এবং বোর্ডের প্রতি পিছন না ফিরে এই দরজার কাছাকাছি এসে তারপর ফিরে বাইরের পক্ষে ত্যাগ করবেন। জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার অসাধারণ বিশ্লেষণের জন্য। আমি আরেকজন স্যারের কাছে, মুর্শিদুল আলম স্যার আমাদের সাথে মাত্র জয়েন করছেন, নরেশ রয় স্যার আমাদের সাথে মাত্র জয়েন করছেন, আমরা স্যারদের সাথে একটু কথা বলবো। মোজাম্মেল হক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? মোজাম্মেল হক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্মানিত স্যারেরা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু উইলিংলি পার্টিসিপেট করবেন স্যার, কারণ মানে ঠিক কোন প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করবে সেইটা আমরা বলতে পারবো না, কিন্তু উত্তরটা কিভাবে দিতে হবে আমাদের যেন এতটুকু মাথায়, মানে এতটুকু যেন আমাদের প্র্যাকটিস হয়ে যায় স্যার। এটা জাস্ট একটা প্র্যাকটিস সেশন। আমি একটু আজকে আমাদের মানে নতুন অতিথি বাবুল আক্তার স্যারের কাছে যাব। স্যার আপনি একটু এই ভাইবাটা সম্পর্কে 1 মিনিটে বলবেন, ভাইবার কোনটা ভালো হয়েছে আর কি ভালো করা যেত, 1 মিনিটে বলবেন স্যার। স্যার আমি তো জি স্যার, বাবুল আক্তার স্যার ধন্যবাদ স্যার, আপনি যেটা বলতে চেয়েছেন। জি ধন্যবাদ স্যার। স্যার আমি একটু এই ভাইবাটার একটু অ্যানালাইসিস করব। আমি জাস্ট মানে মানে যে ভাইবা খারাপ হয়েছে বা আমি কিছু শেখাচ্ছি, বিষয়টা এমনটা না। মানে আমি আমার গুরুদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে ভাইবাতে যেটা শিখছি আমি ওইটাই বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে যে স্যারের প্রশ্নগুলোর উত্তর একদমই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছিল এবং প্রশ্নগুলোর উত্তর ফর্মাল থাকছিল না। এটা একটা কারণ হতে পারে, যেহেতু এইখানে আমরা আছি, এই কারণে উত্তরগুলো ফর্মাল হতে হবে। যেমন যে কোনো প্রশ্ন করার সময়, ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য। এখন এই ধন্যবাদটা আপনাকে 10টা প্রশ্ন করলো, 10টা প্রশ্নের শুরুতেই যদি আপনি এভাবে ধন্যবাদ দেন, বিষয়টা মানে একটু অড দেখাবে। এটা আপনি আপনার মতো করে করবেন। আর প্রশ্নগুলোতে প্রফেশনালিজম, আপনি যতটুকু জানেন একটা ভাইবা উত্তীর্ণ হওয়ার জন্য এটা এনাফ এটা উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু ভাইবা বোর্ডে আপনার মূল টার্গেট থাকবে আপনি যেইটা জানেন সেইটা বলবেন আপনি। আমি প্রথম দিনেই ভাইবাতে এটা বলে দিয়েছিলাম। যেমন ওনাকে প্রতিষ্ঠানের পরিচয় জিজ্ঞেস করা হচ্ছিল, দ্যাটস ওনাকে খেলার মাঠ দিয়ে দিয়েছে, ওইখান থেকে উনি টেনে বের করতে পারতেন যে আমাদের প্রতিষ্ঠানের একজন সদস্য, উনি প্রতিষ্ঠা করেছেন বা আমাদের প্রতিষ্ঠানের সাথে একজন যুক্ত আছেন বা আমার প্রতিষ্ঠানের একজন বিখ্যাত এইটা হয়েছে।
টানতে পারতেন আপনি। আর 2 নম্বর বিষয় যেটা, সেটা সম্মানিত স্যারেরা আপনারা একটু লক্ষ্য করবেন, কখনো আমি দিয়ে উত্তর করবেন না। যেমন তুহিন গোলদার স্যারকে যখন প্রশ্ন করা হয়েছে যে যখন ফল যখন খারাপ হবে তখন আপনি কি করবেন, আপনাকে প্রশ্নটা করেছে কিন্তু আপনি উত্তরটা সবসময় দলগত টিমভাবে দেবেন। যে যখন ফল খারাপ হয়েছে, আমি আমার একাডেমিক কাউন্সিলে আমি আমার সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে বসবো, ঠিক কী কারণে সমস্যাটা হয়েছে। আমরা স্টার শিখিয়েছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা। স্টার মানে হচ্ছে হ্যাঁ সিচুয়েশন, টার্গেট, হ্যাঁ স্যার স্টারের, হ্যাঁ স্টার অ্যাচিভমেন্ট, রেজাল্ট। রেজাল্ট, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। ধন্যবাদ স্যার। তো ওই জায়গা থেকে সবসময় যে আমি না আমরা, আমি আমার আলোচনা করব যে যে জায়গাগুলোতে সমস্যা আছে, বিশেষ করে যেই বিষয়গুলোতে ফল খারাপ হয়েছে, আমি সেই সম্মানিত শিক্ষকদের সাথে আলাদাভাবে বসবো, ঠিক কি করলে আমরা এইখান থেকে মানে আমরা আমরা আপনি কিছু করবেন না, প্রতিষ্ঠান প্রদানের কোনো কাজ নাই, প্রতিষ্ঠান প্রদানের কাজই হচ্ছে মিটিং করা। তিনি সবগুলোকে পরিচালনা করবেন, তিনি হচ্ছেন একজন ম্যানেজার। ধন্যবাদ স্যার। মানে অসাধারণ একটা ভাইবা যা দিয়েছেন, ইনশাল্লাহ এইটুকু যদি দিতে পারেন ভাইবা উতরে যাবেন, খুব ভালোভাবে উতরে যাবেন স্যার, খুব ভালোভাবে উতরে যাবেন। আমি মনে করি যে আমার সম্মানিত সিনিয়র সহকর্মী যারা আছেন সবাই আমার সাথে একমত হবেন। আমি আরেকজন স্যারকে একটু আগ্রহীভাবে, মানে আগে মক ভাইবা দেন নেই, কারণ আমার তো স্যার অনেকগুলো ক্লাস তো সবগুলো আমি মনে রাখতে পারি না। গত 2-3 ক্লাসে মক ভাইবা দেন নেই এমন একজন স্যার উইলিংলি একটু হাতটা রেইজ করুন বা বলুন যে আমি ভাইবে অংশগ্রহণ করব। আপনাদের জন্য স্যার, এটা আপনাদের জন্য। আচ্ছা আজিজ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনার ভাইবাটা শুরু হবে স্যার। আমার সম্মানিত বাকি যে শিক্ষকরা আছেন, আপনার ভাইবাটা একদম স্যার ফর্মাল ভাষায়, কোনো সহকর্মী কিচ্ছু নাই। আমার কথাগুলো একটু শুনতে খারাপ লাগে স্যার, কোনো সহকর্মী কিচ্ছু না, সে একজন ভাইবা প্রার্থী। আপনারা ভাইবা নেবেন, যতটুকু নির্দয় হতে পারেন নির্দয় হবেন, প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ করে ফেলবেন, ওনাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন। মনে করেন যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন মেসি কয় গোল দিছে, এর মধ্যে আপনি ঢুকিয়ে দেন যে আপনার স্কুলের সীমানা প্রাচীর আছে কি না, ডাইভার্ট করে ফেলবেন, মানে ওনাকে চিন্তা করতে দিবেন না। মানে যেটাকে আমরা বলি চতুর্দিক থেকে অ্যাটাক, আপনারা এই চতুর্দিক থেকে ওনাকে অ্যাটাক দিবেন স্যার। আর সময় হবে মাত্র 5 মিনিট স্যার, ঠিক আছে? 9:42 বাজে স্যার, শুরু করুন স্যার আপনারা। আজিজ স্যার শুনতে পাচ্ছেন? আজিজ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আজিজ স্যার, আজিজ স্যার শুনতে পাচ্ছেন? স্যার সেন্ট্রালি যে আমি আনমিউট করবো, আজিজ স্যার তো মনে লিভ নিয়েছেন, আমি ওনাকে পাচ্ছি না। জি স্যার, জি জি স্যার, হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু মুর্শিদুল আলম স্যারের কাছে যাব। মুর্শিদুল আলম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? মুর্শিদুল আলম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, হ্যাঁ মুর্শিদুল আলম স্যার। আচ্ছা আজিজ স্যারকে আমরা পেয়েছি। হ্যাঁ আচ্ছা, আজিজ স্যারের ভাইবাটা আপনারা শুরু করুন স্যার, একদম নির্দয় হবেন, কোনো সহমর্মিতা দেখাবেন না। স্যার আমি একটু বলি, যদি ওনার কোনো প্রশ্ন যদি উত্তর না দিতে পারে, সোজা বলবেন যে আপনি ভাইবে দিতে আসছেন কেন, আপনার তো এই পদের যোগ্যই না, আপনি গিয়ে চাকরি যেইটা আছে সেইটা করেন, একদম নির্দয় হবেন স্যার। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ আজিজুল হক। আমি 1999 সাল থেকে একটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে বর্তমানে কর্মরত আছি। আমি দীর্ঘ 26 বছর একটা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি।
যদি আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুযোগ হয়, আমি দক্ষতা, যোগ্যতা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানকে গাণিতিক নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা রাজেশ স্যার, আপনাকে মনে করেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। এখন ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনার প্রথম কর্মসূচিটা কি হবে, আপনি কি করবেন? ধন্যবাদ স্যার। আমি প্রথমে প্রতিষ্ঠানে যে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গত দুদিন পেস্কার সম্পর্কিত একটি রিউমার খুব বেশি এসেছে। তাদের সঙ্গে সবার সব বিষয়ে কথা সম্পর্কে আমি নিজের ধারণা নিব। পাশাপাশি আমি আরো যারা সঙ্গে যুক্ত আমি ক্লাস মনিটরিং এ যাব, ক্লাসগুলি দেখব, এরপর আমি পরবর্তী কার্যক্রম সম্পর্কে পদক্ষেপ নেব। ধন্যবাদ। আর আপনাকে কেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে? ধন্যবাদ স্যার। আমি মনে করি আমার দীর্ঘ যে শিক্ষণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আমি একটি প্রতিষ্ঠানকে আমার যোগ্য নেতৃত্ব, যোগ্য দূরদর্শিতা, আমার সততা, আমার প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা, এইগুলোর মাধ্যমে আমি প্রতিষ্ঠানকে নিশ্চয়ই একটি রূপভাবে পরিচিত করতে পারবো। এই গুণের কারণে আমি এই প্রতিষ্ঠানের যোগ্য হিসাবে মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি কি স্যার, ইমপ্রেস ফান্ড হলো একটি প্রতিষ্ঠানের নগদ কিছু অর্থ যা প্রতিষ্ঠান প্রধানের ব্যয়ের জন্য প্রতি মাসে ব্যয় করার জন্য দেওয়া হয় এবং পরবর্তী মাসে সেটা সমন্বয় করে নেওয়া হয়। সেটা পরবর্তী মাসের কয় তারিখের মধ্যে সেটা সমন্বয় হবে? পরবর্তী মাসের 10 তারিখের ভিতরে। স্যার, মানে আপনি স্যার বিশেষ করে যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক সত্যতা রাখার জন্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা যে বইটি ব্যবহার করি সে বইটির নাম সরি স্যার, কারেক্ট বলবেন সরি স্যার। প্রতিষ্ঠান আমাদের যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক সত্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা একটি বই ব্যবহার করি, সেই বইটির নাম আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা 2025, এটা আমরা জানি সর্বশেষ এটা আরেকটা ওই মানে আমরা যে বইটার নাম কি স্যার? ওইটার সংস্থার আমি সরিটা বলতে পারছি না, কিন্তু জানি 2025। আচ্ছা, আজিজ স্যার, আপনার প্রতিষ্ঠানে কি নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়? স্যার, আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত এই প্রতিষ্ঠানে বেশি কলেজের ক্ষেত্রে যে রুটে আমাদের ফলো করতে হয়, সেখানে স্বতন্ত্র কলেজগুলোতে নিয়মিত এটা পালন করা হয় না। তবে বিশেষ জাতীয় দিবসে বা অন্যান্য ক্ষেত্রে আমরা এগুলো পালন করে থাকি। আচ্ছা, আপনারা জানেন যে মাদক সচেতনতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে একটি শপথ বাক্য পাঠ করানো হয়। আপনার শিক্ষার্থীদেরকে কি এই শপথ বাক্যটি পাঠ করেন আপনারা? আমাদের কিছুদিন আগে আমাদের কলেজে মাদক সচেতনতার ক্ষেত্রে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেখানে এই বিষয়ে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে মাদক থেকে দূরে থাকার জন্য স্যার, আপনি আগে প্রশ্নটা শুনবেন, তারপরে উত্তর করবেন। আপনি তো প্রতিষ্ঠান প্রধান হবেন, টু দ্য পয়েন্ট উত্তর করবেন। যেটা বলছিলাম যে একটি মাদক বিরোধী একটি শপথ বাক্য আছে, সেই শপথ বাক্যটা কি পাঠ করেন আপনার শিক্ষার্থীদেরকে? না স্যার, এটা আমাদের এইটা কি আপনার জানা আছে সেই শপথ বাক্যটি? না, সরি স্যার, তা আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, আপনাকে মাদক বিরোধী শপথ বাক্যটা কেন জানা থাকবে না? অ্যাজ এ শিক্ষক হিসেবে এটা আপনার এটা জানা উচিত ছিল। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনাদের সবাইকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনাদেরকে বলার ফ্লোর দেব, তার আগে আমি একটু বলবো স্যার যে মানে আমার এইখানে আমি এটা আমার বিশাল বড় সৌভাগ্য যে ভাইবের ক্লাস করতে এসে আমি এইখানে বেশ কয়েকজন শিক্ষককে আমি পেয়েছি, সম্মানিত শিক্ষককে। তারা ওই যে ভাইবা বোর্ড হবে, ওই ভাইবা বোর্ডের ভাইবা নেওয়ার যোগ্যতা রাখেন, এবং আমি বিশ্বাস করি
এই সম্মানিত শিক্ষকরা তাদের ভাইবা নিয়ে আসবেন, ভাইবা দেবেন না। তার ভিতর এই যে আমাদের আজিজ স্যার একজন আছেন, সবাই, আমি সবার কথাই বলছি, মানে দুই একজনের কথা নাম ধরে বললে আবার আপনারা মন খারাপ করতে পারেন, যে বিষয়টা তা না। আর হাফিজুর রহমান স্যার তো আসেনি, আমাদের নান্টু রঞ্জন স্যার আসেনি। আমি স্যার বললাম আমার জায়গা থেকে, আপনারা আসলে ভাইবা দেবেন না, আপনারা ভাইবা নিয়ে আসবেন। অসাধারণ পারফরমেন্স। আপনারাও বললেন স্যার, আপনারাও স্যার, জি স্যার, মানে সবাই আমাদের সব সাইড করবো স্যার। আমি 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 সবার কথাই বলছি। আমি মানে হয় না স্যার, হাতের আঙ্গুল তো একটা তো বড়, যেমন আমার এই আঙ্গুলটা মধ্যমাটাটা একটু বড়, মধ্যমাটাটা একটু স্যার, আমি কি কথা বলতে পারি স্যার? জি স্যার, অনুমতি নিয়ে। স্যার স্যার, আমি আজকে প্রথম আপনার এতে জয়েন করেছি স্যার। আমি প্র্যাকটিস ক্লাস দেখেছি, আজকে প্রথম জয়েন করলাম, প্র্যাকটিস ক্লাস দেখেছি। বিশেষ করে আপনার ভালো লাগছিল যে একটা ভাই বাবাকে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। জি স্যার, এই কথাটা এই টিপসটা আমার কাছে খুব ভালো লেগেছে। জি এই স্যার, কারণেই মূলত আজকে আমি প্রথম জয়েন করলাম আপনাদের ক্লাসে, জি এবং স্যার, আমি অনেকে জানিয়েছি যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে তাদের ক্লাসে। জি স্যার, বিশ্বাস করি স্যার এই ভাইবা করতে গেলে নিজের নিয়ন্ত্রণ নিতে জি হয়। স্যার আপনি যেমন একটা কথা বলেছিলেন যে মাত্র 1 মিনিটের ভিতরে বিচারকরা আপনাদেরকে জাজ করবে, জি স্যার, জি সেটা স্যার, আপনারা খেয়াল রাখবেন। জি স্যার, এই বিষয়গুলো আপনার আরো একটু সহযোগিতা আমরা চাই, যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সকল টিচারকে আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ স্যার। জি স্যার, স্যার স্যার এখন এখন স্যার আমি যেটা বলছিলাম, আমার এই কথাটাতে বাকি টিচাররা হয়তো বা একটু মন খারাপ করছেন। স্যার আসলে মন খারাপ করার কিছু নাই, মানে ওই যে আমরা মরিচ দেখি না স্যার, মরিচের ভিতরে তো দুই একটা ঝাল বেশি হয়, সবগুলোই মরিচ, সবগুলোরই ঝাল আছে, আপনাদের প্রত্যেকেরই ঝাল আছে। আমার বিশ্বাস স্যার আপনারা প্রত্যেকেই ভাইবা বোর্ডের ভাইবা নিয়ে আসবেন, ভাইবা দেবেন না। জাস্ট একটু প্র্যাকটিস রাখেন, একটু প্র্যাকটিস রাখেন, কোনো দিক থেকে আপনাদেরকে আটকাতে পারবে না। তবে স্যার যে বিষয়টা আমি যেহেতু মানে শুরু করছি স্যার, আমি একটু বলি, কিছু বেসিক বিষয় আছে স্যার, এই বিষয়গুলো একটু জানতে হয়। যেমন আমাদের জাতীয় সঙ্গীত, এটা আপনাকে জানতেই হবে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সশস্ত্র সংগ্রামের ইতিহাস, এটা আপনাকে জানতেই হবে। আমাদের রণসঙ্গীত, এটা আপনাকে জানতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নির্মূল, এটা আপনাকে জানতেই হবে। এগুলো না জানলে হবে না স্যার, এগুলো জানতে হবেই স্যার। ওভারঅল স্যার মানে আজিজ স্যারের মানে আমার এইখানে আর বলার কিছু নেই স্যার। যেটা আমি মানে আমার সত্যি কথা বলতে আমার এখানে বলার আর কিছু নেই। আমি সম্মানিত অন্য অন্য স্যারদের একটু মতামতটা শুনবো। স্যার একটু সংক্ষেপে মতামতটা দেবেন স্যার। আমি একটু বলি স্যার। জি হাফিজ স্যার, বলুন স্যার, প্লিজ স্যার। স্যার, আপনি স্যারের উপস্থাপন খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমার মনে হয় স্যার ওই যে মানে স্যার বলছেন যে আমি 1999 সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি। স্যার আমার মনে হয় এই জায়গায় একটু মানে ছাত্র প্রথমে আসলে প্রভাষক হিসেবে স্যার যোগদান করছিলেন, আর সহকারী প্রধান মানে সহকারী অধ্যাপক হয়েছে তো স্যার তার 8 বছর পরে, তাই না স্যার? আমার মনে হয় এই জায়গায় একটু মানে যে আমি প্রথমে প্রভাষক হিসেবে যোগদান করি, তারপর সালে আমি সহকারী অধ্যাপক হিসেবে উন্নীত হই, এবং অদ্যাবধি আমি সহকারী অধ্যাপক হিসেবে মানে কাজ করতেছি আর কি। আমার একটু স্যার আসলে মানে ওই যে আমি এটা দেখতে বলছিলাম স্যার, আদিত স্যার যেভাবে উপস্থাপনা করেছেন আজকে ভাইবারটা, আমি একটু আমি মানে আমরা একটু ক্যাশ বইয়ের কথা বলছিলাম স্যার, মানে যে বইটা আমরা দৈনন্দিন হিসাব মানে মানে যে বইটা আমরা মানে হিসাব সংরক্ষণ করি। ক্যাশ বই ইন্টারেস্ট ফান্ড, ইন্টারেস্ট ফান্ড, জ্ঞানগুলো। না, জ্ঞানগুলো। জি। স্যার অনেক অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন স্যার আজকে, ভাইবা স্যার খুবই ভালো হচ্ছে স্যার। আমাকে যদি স্যার সেখানে নাম্বার দেওয়ার কথা বলা হয়, আমি স্যার আটে সাড়ে সাত দেবো স্যার। ধন্যবাদ। স্যার এত সুন্দর উপস্থাপন করতে পারবো না স্যার, এটা মানে আর স্যার এখানে ভাইবা তো স্যার শুধু প্রশ্ন পারা না পারার উপর না না স্যার, স্যার জি স্যার, এক্স্যাক্টলি স্যার, আমি স্যার ওইটাই বলছি স্যার। আমি একটু কথা বলার ভঙ্গিটা অনেক সুন্দর ছিল, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছে, যেটা আমাদেরকে মানে আকর্ষণ করেছে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়েছে আমি ছেলের ভাইরা। আমি আসলে আশা করি কিছু ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ স্যার। আর কোনো স্যার কি মন্তব্য মতামত দেবেন স্যার? হ্যালো জি স্যার, স্যার বলুন স্যার প্লিজ। আমি শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, উনি যেটা স্যার যেটা বলেছেন চমৎকার বলেছেন। তবে ওনার ওই যে স্যার বলছেন
বলছিলেন যে আমরা যে আমাদেরকে ইন্ট্রোডিউস হয়েছে বা আমরা নিজেদের কিভাবে পরিচিত করবো, সেক্ষেত্রে আমাদের স্যার এটা এভাবে বলা যাবে যে আমি যখন জয়েনিং করেছি সেই জয়েনিং পদবিটা বলতে হবে, তারপরে প্রমোশনে যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হেড টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা সেইভাবে বলতে হবে। জি স্যার। এইভাবে তো বলবেন স্যার? জি তো জি জি স্যার। ঠিক আছে স্যার। জি স্যার, জি ধন্যবাদ স্যার। মানে মানে ওই যে যেটা বললাম স্যার, ইনশাল্লাহ আমি চাই আপনাদের ভাইবার অভিজ্ঞতায় আমরা যখন আবার বসবো ইনশাল্লাহ, তখন আপনারা এটাই বলবেন যে ভাইবা আমরা দেইনি, ভাইবা আমরা নিয়ে আসছি, এবং আমি জানি আপনারা সেটা করতে পারবেন স্যার। সেই যোগ্যতা তো আপনাদের আছেই অবভিয়াসলি, বাকি টুকটাক যতটুকু সমস্যা আছে সেটা। তো আজিজ স্যারের বিষয়ে স্যারেরা যেটা বলছেন স্যার, এটা একটু মাথায় রাখবেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি একটা জিনিস মনে রাখবেন স্যার, যখন কোনো প্রশ্ন আপনাকে করা হয়, প্রশ্নকারী আপনার উত্তর শোনে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আপনি কি বলছেন ওইটার প্রশ্নকারী শোনেন। এটা আপনার বেলায়ও স্যার, এটা আপনিও যখন প্রশ্ন করবেন আপনি কিন্তু 30 সেকেন্ড শুনবেন প্রথম। ওই 30 সেকেন্ড যদি আপনি ওনাকে বায়াস্ট করে ফেলতে পারেন যে হ্যাঁ আপনি উত্তরটা জানেন, এরপর আপনি রামশ্যাম যদু মধু রামায়ণ গীতা হাদিস কোরআন যা আছে বলেন, উনি শুনবেও না, শুনবেও না স্যার। তো এই কারণে আমরা সবসময় বলি আপনাকে যে প্রশ্নটা করা হবে আপনি প্রথম 30 সেকেন্ডে মূল উত্তরটা দিয়ে দেন, এরপরে আপনি ওটাকে টেনে লম্বা করেন, কোনো প্রবলেম নেই স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওভারঅল স্যার খুব ভালো পারফরমেন্স, সবারই খুব ভালো পারফরমেন্স। আমি এখন আরেকজন স্যারের কাছে যাব। আচ্ছা, আমি একটু উইলিংলি অনুরোধ করব স্যারদেরকে, স্যারদের মধ্যে এই মক ভাইভায় অংশগ্রহণ করেননি এমন কেউ যদি থেকে থাকেন দয়া করে একটু সাড়া দিন স্যার। এস এম হাদিউজ্জামান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? এই স্যারকে আমি পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? এস এম হাদিউজ্জামান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? এস এম হাদিউজ্জামান স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা একটু আখতারুজ্জামান স্যারের কাছে যাব। আখতারুজ্জামান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমাদের একটি মক ভাইভে অংশগ্রহণ করেছেন? আচ্ছা স্যার, নেক্সট ক্লাসটা হবে স্যার আগামী বুধবার হবে ইনশাল্লাহ স্যার, রাত 9টায় স্যার। আচ্ছা, আজকে আপনি অংশগ্রহণ করবেন না স্যার? আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। আমরা যেহেতু স্যার সম্মানিত স্যার সময় নিয়েছেন, আমরা আর স্যারকে করব না। আমাদের হোসেন আজিজ স্যার তো দিয়েছেন। মাহমুদ হাসান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? মাহমুদ হাসান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? মাহমুদ হাসান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্মানিত স্যার খুব সম্ভবত শুনতে পাচ্ছেন না। স্যার, আমরা কি মক ভাইভাটা আর চালিয়ে যাব, না আমরা একটু আমাদের ওই শিটে কিছু আলোচনা ছিল সেই আলোচনাটা চালাবো? স্যার আজকে একটু আলোচনা করা ভাইবা নিয়েছেন স্যার। স্যার একটু আলোচনা এবং ভাইবা দুইটাই যদি এক পাশাপাশি থাকে তাহলে আমরা স্যার আগে দেবো। জি স্যার, আমরা একটু আমাদের যে বেসিক যে আলোচনাটা আছে সেই আলোচনাটা আমরা একটু দেখে আসি স্যার আমরা।
হ্যাঁ জি স্যার। মাহমুদ হাসান স্যার বলছিলাম। মাহমুদ হাসান স্যার, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা তখন আপনাকে চেয়েছিলাম, আপনাকে পাইনি। আমরা আপনার একটি ভাইভা অংশগ্রহণ দেখতে চেয়েছিলাম স্যার, আমরা ইনশাল্লাহ দেখব সেটা। তো আমরা একটু স্যার আগে একটু ভাইভাটা থেকে মানে আমরা আমাদের একটু মানে যে বেসিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো স্যার আমরা একটু দেখে আসি স্যার। ঠিক আছে স্যার। স্যার স্ক্রিনে কি আপনারা দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার। আচ্ছা জি, পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আমরা আজকে একটু আলোচনা করব শাস্তিযোগ্য অপরাধের তালিকা, অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধান যখন হবেন, আপনার অধীনস্থ কেউ যদি কোনো কর্মচারী বা আপনার সহকর্মীরা যদি কোনো অপরাধ করেন, তাহলে তার যে শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তিযোগ্য অপরাধের তালিকাটা আমরা একটু দেখব স্যার। নিয়মিত অনুপস্থিত 15 দিনের বেশি হলে ন্যূনতম শাস্তি সতর্কীকরণ, সর্বোচ্চ শাস্তি ইনক্রিমেন্ট স্থগিতকরণ, দায়িত্ব অবহেলা, তিরস্কার, সর্বোচ্চ শাস্তি পদানুভূতি, দুর্নীতি, আর্থিক অনিয়ম, পদোন্নতি, বরখাস্ত, নৈতিক স্খলন, পদানুভূতি, অবনতি, বরখাস্ত, সরকার বিরোধী কার্যকলাপ, সতর্কীকরণ, বরখাস্ত, শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ, তিরস্কার, বরখাস্ত। বিভাগীয় তদন্তের ধাপ স্যার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি যখন বসবেন আপনাকে এই কাজগুলো করতে হবে। এমনকি কখনো কখনো এই ঘটনাও ঘটবে, কোনো একটি ঘটনা যদি ঘটে সেখানে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটিতে আপনাকে রাখা হবে স্যার, এটা একটু দেখবেন। আর আপিলের যে বিষয়টা, অর্থাৎ যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় বা কোনো কার্যধারা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে ওই কার্যধারার বিরুদ্ধে, অর্থাৎ ওই কার্যধারার বিপরীতে যদি আপনাকে কোনো শাস্তি প্রদান করা হয় বা কাউকে যদি শাস্তি প্রদান করা হয়, তাহলে সে তার আপিলটা কিভাবে করবে? প্রথম আপিল জেলা শিক্ষা অফিসারের কাছে, দ্বিতীয় আপিল আঞ্চলিক উপপরিচালকের কাছে, আর চূড়ান্ত আপিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এরপরে একটা বিষয় আছে স্যার, সেই বিষয়টা হচ্ছে, মানে এই বিষয়টা স্যার আমার ঠিক এই মুহূর্তে কনফার্ম জানা নেই, আমি একটু আপনাদের কাছ থেকে শেয়ার করব স্যার। আমাদের মানে সরকারি চাকরিজীবীদের কোনো বিষয়ে শেষ পর্যন্ত প্রশাসনিক ট্রাইব্যুনালে যায় স্যার। আপনাদের কোনো বিষয় কি সরাসরি প্রশাসনিক ট্রাইব্যুনালে যায়, না এটা যে সিভিল আদালত আছে সেই সিভিল আদালতে যায়? এই বিষয়টা আমি একটু ক্লিয়ার। সিভিল আদালতে। আপনাদের বিষয়গুলো স্যার সিভিল আদালতে যায় স্যার? জি স্যার। জি, তাহলে হলো আরটিপিটিশন স্যার, ওই যে বোর্ডে জি আরটিপিটিশন। জি স্যার, জি স্যার, মানে এই বিষয়টা স্যার আমার জানা নেই যে এটা আসলে কীরকমভাবে, তাহলে এই ট্রাইব্যুনাল না স্যার, আমাদের ট্রাইব্যুনাল না। জি আপনাদের ট্রাইব্যুনালটা না, ওইটা যদি চূড়ান্ত আপিলের পরেও যদি এটা নিষ্পত্তি না হয়, তাহলে সিভিল আদালতে যাবে, এই তো স্যার? জি স্যার। জি স্যার। আর ওটি কি সাধারণত এটা আপিল এবং আরবিট্রেশন যে আমাদের আছে সেখানে আরটিপিটিশন সেখানে জি স্যার 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 আমি একটু এইখানে একটু মানে আপনাদের সুবিধার জন্যই এবং আমার নিজের জানার জন্যই স্যার, আপনি তো ধরেন আপনার বিরুদ্ধে কোনো একটা কার্যধারা গ্রহণ করা হলো, কার্যধারা গ্রহণ করার পরে চূড়ান্ত আপিলে আপনার বিপক্ষে গেল, চূড়ান্ত আপিল, আপনি যে অরবিটেশনের কথা বলছেন সে অরবিটেশনের পর, এরপরে এই যে এই জায়গাটাতে এখন আপনি কি করবেন? মানে এখন তো আমরা যে প্রশাসনিক ট্রাইব্যুনালে যাই বা এরপরে হাইকোর্টে যাই কেউ, তো আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা কী রকমের? আরটিপিটিশন স্যার, আরটিপিটিশন থেকে স্যার যদি চূড়ান্ত হয়, জি স্যার। তখন স্যার ওটা হাইকোর্টের মাধ্যমে স্যার। হাইকোর্টের মাধ্যমে স্যার, ধন্যবাদ স্যার। এই বিষয়টা সম্মানিত স্যারের একটু নোট নিয়ে নেবেন। আর স্যার ছুটির যে বিষয়টা আছে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার এটা নিজের জানার জন্য একটু দরকার। তো অনেক ধরনের ছুটি আছে, তো আমি একটা প্রশ্ন স্যার, আপনার এখানে ওই 20 পৃষ্ঠার উপর স্যার যে নৈমিত্তিক ছুটি ক্যাজুয়াল লিভ, জি স্যার, ওটা মাসিক বরাদ্দ স্যার 10 দিন লেখা আছে স্যার। স্যার এটা আমি স্যার প্রথম দিনই বলছি স্যার, এই 86 পাতার শিট স্যার, 86 পাতার শিট পুরোটুকু স্যার আমার মানে পক্ষে দেখাটা একটু কঠিন স্যার। আপনারা এই যে ভুলগুলো ধরা পড়তেছে, আপনারা তো প্রতিনিয়ত পড়তেছেন স্যার, আমি একটু অনুরোধ করব আপনারা আমাকে একটু সাহায্য করবেন যাতে এটাকে আমি নির্ভুল করতে পারি স্যার। আপনারা যে জায়গায় ভুল পাবেন ওই পৃষ্ঠাটা উল্লেখ করে স্যার আমাকে একটু হোয়াটসঅ্যাপে স্যার একটু জানাবেন স্যার। আমি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে স্যার। সিএর বিষয়টা জি স্যার, মানে এভাবে যেইখানে ভুলটা পড়ে স্যার।
যেখানে ভুলটা পড়ে স্যার একটু দেখাবেন স্যার। ওই স্যার ওখানে 10 আছে, ওখানে 20 হবে স্যার। স্যার হ্যাঁ জি স্যার, আমি এটা নোট নিয়ে নিলাম স্যার। এটা হলো 20 কত পৃষ্ঠায়? এটা হলো আমাদের 21 পৃষ্ঠায়। 20 পৃষ্ঠার উপরে স্যার লেখা আছে। জি স্যার, ক্যাজুয়াল লিভ। কথা বলতে পারি স্যার? স্যার জি। এই গড় বেতন এবং অর্ধ গড় বেতনের ছুটি, এই বিষয়টিতে একটু ডাইরেক্টলি আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, গড় বেতন এবং অর্ধ বেতন স্যার, এখন আমরা তো আমাদের সরকারি চাকরিতে আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হয়তো বা আপনাদের সাথে মিলবে না। এই বিষয়ে আমাদের সিনিয়র কোনো শিক্ষক যদি একটু আলোচনা করতেন স্যার। সম্মানিত স্যার, একটু কি আলোচনা করবেন? গড় বেতন এবং অর্ধ গড় বেতন। আচ্ছা, এটা সম্মানিত স্যারেরা একটু কি আলোচনা করবেন? আচ্ছা, তাহলে স্যার আমি একটু বলছি। গড় বেতন হচ্ছে যখন বিশেষ কারণে আপনার ছুটির দরকার পড়ে, বিশেষ করে অর্জিত ছুটির বেলায়, সেক্ষেত্রে আপনার যে পূর্ব মানে আপনি যে ছুটিটা নিয়েছেন তার ছুটির পূর্ববর্তী 12 মাসের অর্থাৎ 1 বছরের গড় হিসাব করে যখন আপনাকে এই ছুটিটা দেওয়া হবে তখন সেটাকে বলা হয় গড় বেতন ছুটি। মানে গড় বলতে আগের 12 মাসে, আর অর্ধগড় হচ্ছে ওই আগের 12 মাসের অর্ধেক স্যার। বিষয়টা এইরকম। বুঝাতে পেরেছি স্যার? এটা কি বেসিকের উপর ডিপেন্ড করে? বেসিকের অর্থে এরকম? হ্যাঁ জি স্যার, এটা বেসিকের অর্ধেক স্যার। এটা অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এটা দরকার পড়ে। হয়তো বা আপনি বাইরে চিকিৎসা করাতে গেলেন, আপনি 6 মাসের ছুটি নিয়ে গিয়েছেন, আপনার অর্জিত ছুটি, মেডিকেল ছুটি কাটিয়েছেন, তারপর আপনি অর্জিত ছুটি, এরপরে আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি ওই ছুটিটাকে অর্ধেক বেতনে বা অর্ধেক গড় বেতনে ওই ছুটিটাকে আপনি নিতে পারবেন। স্যার আমার একটু প্রশ্ন, স্যার। যে গড় বেতনে কি স্যার আমাদের কি ভাতাটা কি বন্ধ থাকবে? স্যার আমি আমি আমি- আমি স্যার ওই বিষয়টা একটু আমি স্যার আগেই ক্ষমা চেয়ে নিয়েছে, কারণ আমরা তো যেটা পড়ি স্যার ওটা হচ্ছে সরকারি চাকরির বিধিমালা স্যার। আপনাদের বিধিমালাটা আমার ঠিক পরিষ্কার করে জানা নেই স্যার, যার কারণে আমি আপনাদেরটা বলতে পারতেছি না যে আপনাদেরটা আসলে কি হয় স্যার। স্যার আমি গুগলে একটা সার্চ দিয়েছিলাম, আপনাদের একটু বলুন। স্যার তুমি স্যার অনুমতি দেন? স্যার জি স্যার স্যার বলুন। এখানে বলছে গড় বেতন বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের কর্মচারীদের মোট বেতনের সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া মানকে বোঝায়। এটি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের, যেমন 1 বছর, আয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। স্যার ওইখানে স্যার একটু কনফিউশন আছে। এটা হবে মানে গড় বেতনটা হবে ওই কর্মচারীর নিজের, প্রতিষ্ঠানের সবার না স্যার। ওই কর্মচারীর নিজের, ওই কর্মচারীর নিজে। বেতনের সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া মানকে বোঝায়। না, এটাকে ওই আপনি বলছেন প্রতিষ্ঠানের গড় বেতন, কিন্তু গড় বেতনের আমি স্যার এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না, পারছি না স্যার। তারপরে আমি স্যার এটা যেহেতু এটা নিয়ে কথা উঠেছে স্যার, আমি নোট নিয়ে রাখছি। এটা স্যার আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে জি স্যার, আমি নেক্সট ক্লাসে, যেহেতু এগুলো না দেখে বলা ঠিক হবে না, না দেখে আমি বলবো স্যার। ছুটির ব্যাপারে স্যার, ওই যে অর্জিত ছুটি আমাদের বেসরকারি বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ভিতরে এই ছুটিটা স্যার আমাদের নাই। মানে অর্জিত ছুটিটা আপনাদের নেই? জি স্যার। ও আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমি তাও, আমাদের স্যার নগদ যা কিছু স্যার আমাদের নগদ, আমাদের বাকি নাই স্যার। ও আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা
এরপরে স্যার সাধারণ ভবিষ্যৎ তহবিল, এটা সম্পর্কে আপনারা জানেন, আর একটুকু জেনে নেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রবিধানমালা 2024, আমরা ওই কমিটি নিয়ে একটা প্রশ্ন করেছিলাম একজন স্যারকে। এইখানে এগুলো দেওয়া আছে স্যার, এগুলো একটু দেখে নেবেন। ব্যবস্থাপনা কমিটির কাঠামো, এটা একটু দেখে নেবেন স্যার। আর এগুলোতে যদি স্যার একটু কোনো যদি ভুল যদি পান আপনারা স্যার, অবশ্যই প্রিন্টিং মিস্টেক হতে পারে বা তথ্যের সোর্সের ভুল হতে পারে স্যার। তো এটা একটু আমাকে জানাবেন স্যার, তাহলে আমরা এটা নির্ভুল করতে পারবো স্যার। জি স্যার। ভাউচার নং, রিসিপ্ট ভাউচার, ব্যাংক হিসাব এবং সমন্বয় বিবরণী, তো এগুলো স্যার আমরা একটু দেখে নেব। আচরণগত সূচক, বিহেভিয়ার ইন্ডেক্স, তারপরে পুরাতন এবং নতুন কারিকুলামের তুলনা স্যার, একটু এগুলো একটু দেখে নেবেন। যদিও 2023-এর কারিকুলাম তো স্যার এখন তো নেই স্যার, নাই স্যার, না থাকলেও আলোচনা আমার সাথে পুরান স্যার, মানে পুরান সেই আমার সাবিকে চলে গেছি স্যার আমরা। জি স্যার, ওই কিছু পুরনো ডাটা হয়তো আমি যে বই থেকে নিয়ে এসেছি স্যার, সেই বইতে এটা ছিল। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আমরা এখন আছি 29 পৃষ্ঠা, আমরা কয়েকটা প্রশ্ন দেখব, সিলেবাস উপযোগী কিছু প্রশ্ন স্যার। এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন স্যার। এইখানে স্যার আমি যখন বইটা করি, এই বইটা করার পরেও কিছু কিছু বিষয় পরিবর্তন হয়েছে, অর্থাৎ সম্প্রতি কিছু বিষয় আপনারা জানেন গেজেট হয়েছে, সেই জায়গাতে হয়তো ওই তথ্যের সাথে নাও মিলতে পারে স্যার। একটু যেটা না মিলবে স্যার দয়া করে আমাকে একটু জানাবেন, আমি একটু মানে আমি সংশোধন করে দেবো স্যার। তো এইখানে প্রায় 49টি প্রশ্ন আছে। আর স্যার ই নথি এবং ডি নথি স্যার, এইটা নিয়ে আপনাদের একটু, যদিও ই নথি ডি নথিতে আপনাদের কারো কাজ করার অভিজ্ঞতা আছে কি না আমি জানি না, যদি থাকে তাহলে তো খুবই ভালো। ই নথি ডি নথিটা একটু দেখে নেবেন স্যার, প্রয়োজনে একটু মোবাইলে। ইলেকট্রনিক নথিতে না স্যার, মানে এটা হুম ই নথির মানে নেক্সট জেনারেশন বা বর্তমান রূপটাই হচ্ছে ডি নথি বা ডিজিটাল নথি স্যার। ডিজিটাল, হ্যাঁ জি স্যার, ইলেকট্রিক নথি, জি মানে ইলেকট্রিক নথি প্রথমটা চালু হয়, প্রথমটা চালু হওয়ার পরে এটাকে আপডেট করে এখন ডি নথি বলা হচ্ছে। নথি করা আছে, জি। জি স্যার। তো ডি নথির বিষয়গুলো একটু দেখে নেবেন স্যার, প্রয়োজনে একটু নিজেরা নামিয়ে একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে এই ফাইল মুভমেন্ট, কীভাবে ফাইল মুভমেন্ট হবে এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। আর স্যার আইসিটি বিষয়ে আপনারা কিছু ধারণা রাখবেন স্যার, আইসিটি বিষয়ে। স্যার একটু আমি একটু স্যার থেকে শেয়ার করতে চাই, একটু খেয়াল করতে স্যার। স্যার আর আমাদের এই যে স্যার 2026 স্যার ফেব্রুয়ারির 9 তারিখে যে স্যার আমাদের একটা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার কিছু একটা নীতিমালা জারি হয়েছে স্যার। স্যার সেখানে একটু সময় একটু সব স্যারদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। ওখানে একটা কথা এখানে লেখা আছে যে আবশ্যিক খাতে আদায়কৃত অর্থের ব্যবহার হালনাগাদকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল ও কলেজ, জনবল কাঠামো এটি নীতিমালা এর অনুযায়ী কিন্তু উক্ত জনবলের ক্ষেত্রে অর্থ ব্যয় করা যাইবে না। স্যার একটু মানে একটু সবাই একটু ভালো করে খেয়াল করলে ভালো হয় স্যার, যে হালনাগাদকৃত স্যার যে হালনাগাদকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল ও কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো ওই নীতিমালা অনুযায়ী একটিভুক্ত জনবলের ক্ষেত্রে এই আদায়কৃত অর্থ ব্যবহার করা যাবে না। জি, এটা বলা আছে। এখন আমি বলতে চাই না। জি জি, আপনি প্রশ্ন দেখেন। মানে আমার প্রশ্ন স্যার, এখন যদি কোনো প্রতিষ্ঠান মানে এটা যদি স্যার মানে ব্যয় করে তাহলে এটা কি যুক্তিসঙ্গত হবে কিনা স্যার? না, প্রথমত স্যার আপনার প্রশ্নের উত্তরে বলি যে এটা আসলে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা অনুযায়ী এটা করা যাবে না। এটা ওই টাকাটা বেতন বাধা দিতে পারবে তাদেরকে যাদের দিনভিত্তিক বা মাস ভিত্তিক অতিরিক্ত শিক্ষক যদি আপনি যে সরকারি বেতনভুক্ত অর্থাৎ এমপিও যারা আমরা পাচ্ছি তাদের ক্ষেত্রে ওই ফান্ড থেকে কোনো টাকা বেতন বাবদ নেওয়া যাবে না। এটি নীতিমালা। আচ্ছা স্যার, স্কুল যদি মানে প্রতিষ্ঠান যদি পারমিট করে স্যার, আমরা যখন মানে নিয়োগ প্রাপ্ত হই তখন কিন্তু স্যার এরকম একটা কথা ছিল। তাহলে স্যার আমার নিয়োগটা হয়েছিল স্যার ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট থেকে, আর এবং ওখানে এরকম একটা কথা হয়েছিল আমার নিয়োগ পত্রে লেখা ছিল যে মানে প্রতিষ্ঠান যদি মানে ভালো হয়, স্বাবলম্বী হয় আর্থিক দিক থেকে,
তাহলে মানে সরকারিরা যেরকম সুযোগ সুবিধা পায় ওই রকম প্রতিষ্ঠান থেকে নেওয়া যেতে মানে দেওয়া যেতে পারে যদি প্রতিষ্ঠান যদি মানে সক্ষম হয়। কিন্তু স্যার এখন হ্যাঁ 2026 এটা কিন্তু একবার না করে দিচ্ছে স্যার, দেখছেন না না, স্যার? হ্যাঁ, বিষয়টা হচ্ছে স্যার আমি বলি একটু, সেটা হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ যে নীতিমালা বলেন, প্রজ্ঞাপন বলেন, আর আমরা গেছে যেটাই বলি, সর্বশেষটা যখন জারি হয় তখন আগেরগুলো কিন্তু বাতিল হয়। মাঠে হয়ে যায় এই তো। ডকুমেন্ট মাঠে। এই জন্য আমাদের সর্বশেষটাকে ভিত্তি হিসাবে ধরতে হবে আইনগতভাবে। স্যার জি স্যার। স্যার আমি স্যার এখানে একটু যোগ করব স্যার। সম্মানিত স্যার যেটা বলছেন এক্স্যাক্টলি সেটাই, যে যখন কোনো নতুন নীতিমালা হয় তখন সেই নতুন নীতিমালার একদম শেষ দিকে বলা থাকে যে এই নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে পূর্ববর্তী কোন নীতিমালা বা কোন পরিপত্র বা কোন আদেশ বা কোন ঘোষণা বাতিল হয়েছে এটা। জি স্যার। এবং আপনার তিনটা বিষয় আছে, একটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে বিধিমালা, আরেকটা হচ্ছে গেজেট। আরেকটা হচ্ছে নীতিমালা। হ্যাঁ, বিধিমালা বা নীতিমালা, সরি নীতিমালা বিধিমালা আলাদা স্যার। তো এখন এখন কোনটা কোনটাকে বাদ দিতে পারবে? আইন সব কিছুর উপরে, অর্থাৎ আইন যেটা বলবে সেটা বাকি সব কিছু বাদ। এরপরে হচ্ছে বিধিমালা, অর্থাৎ বিধিমালা যখন প্রণয়ন হবে সে বিধিমালা দিয়ে আইন ব্যতীত বিধিমালা বাকি যা কিছু আছে ওগুলোকে আপনি ব্যাকেট করতে পারবেন বা বাতিল করতে পারবেন। মানে স্যার আইনের ব্যাখ্যা যে স্যার স্যার আমি আরেকটু সংক্ষেপে বলি স্যার। ধরেন আপনার কাছে একটা গেজেট আছে, এই গেজেট কোনো বিধিমালাকে পাল্টাতে পারবে না। আবার আপনার কাছে একটা বিধিমালা আছে, এই বিধিমালা কোনো আইনকে পাল্টাতে পারবে না। কিন্তু একটা আইন বিধিমালাকে পাল্টাতে পারবে, একটা বিধিমালা একটা গেজেটকে পাল্টাতে পারবে। বুঝতে পারছি স্যার আমি। এখন বিষয়টা হচ্ছে যে সরকার যেটাকে নির্ধারণ করে দিয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার সময়ে সময়ে যেরকম আইন পাশ করেছে বা বিধিমালা প্রণয়ন করেছে বা গেজেট প্রদান করেছে, ওই জায়গাগুলোতে ওই গেজেট বিধিমালা বা আইনে শেষের দিকে উল্লেখ করা থাকে এই আইন জারি হইবার তারিখ থেকে বা এই বিধিমালা জারি হইবার তারিখ থেকে অমুক 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 স্থগিত করা হইল বা অমুক অমুক বাতিল বলিয়া গণ্য হইল, বা অন্য আইনে যাই কিছু থাকুক এইটা এখন থেকে কার্যকর হবে। জি স্যার। হ্যাঁ, এটা তো এইটা যখন উল্লেখ থাকে তখন পূর্ববর্তীগুলো সবগুলো বাতিল হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরকার যখন কোনো একটি আইন বিধিমালা বিধি নীতিমালা যাই কিছু বলি না কেন এইটা যখন পাশ করবেন তখন এইটা সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান পায়। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, আপনি প্রধান শিক্ষক, আপনার সাথে স্থানীয় প্রশাসন আসলো, আপনার সাথে ডিজির লোকজন আসলো, আইসা পুকুরের মাছ বিক্রি করলো, ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলতেছি, এই মাছ বিক্রি করে আপনার বিধিমালায় তো মাছের টাকা ভাগাভাগি শিক্ষকরা করে নেওয়ার কোনো ইখতিয়ার নাই, সবাই অনুমোদন দিল আপনাকে, কিন্তু এইটা অবৈধ। অর্থাৎ এই যে কাজটাকে আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না, যেটা আইনে নেই, যেটা বিধিমালায় নেই বা যেটা নীতিমালায় নেই। স্যার আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন স্যার? মানে যেইটা নেই সেটাকে আপনি বৈধ করে নিতে পারবেন না। হ্যাঁ, ওইটাকে আপনি বৈধ করতে পারবেন, আপনি বলতে পারবেন না যে এটাকে তো আমাকে জেলা প্রশাসক মহোদয় আমাকে বলছেন। স্যার জি একটু স্যার একটু শেয়ার করি স্যার, রোহিত করেন মানে এখানে এটা লেখা আছে 16 নম্বর পয়েন্টে। জি স্যার। এই নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় হতে 31/07/2023 তারিখে 71 স্মারক নম্বর স্মারকে জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড অফ বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি সহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা এত দ্বারা রহিত করা হয়। জি স্যার। স্যার আমি এইটাই বলছি, যখন কোনো একটা কিছু জারি হয় তখন ওইটাকে পূর্ববর্তীটাকে রহিতকরণ করা হয়। ঠিক আছে স্যার। স্যার এটাকে আরো বেশি এখানে স্যার শক্ত করা হয়েছে। এখানে একটা কথা বলা আছে, যেমন অনেকে স্যার পরিচালনা পরিষদ যদি চায় সেটা করতে পারে, কিন্তু এটাও এখন বন্ধ করে দিচ্ছে স্যার। একটা কথা বলি, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধান মালায় বর্ণিত আর্থিক ও প্রশাসনিক কার্যাদি সংক্রান্ত ক্ষমতা এবং সময়ে সময়ে এই সংক্রান্ত বিষয়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ করে পরিচালনা করবে। জি স্যার।
তার মানে এটাকে অনুসরণ করতে হবে। এখন আর স্যার এই বিধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি স্যার, জি স্যার, এক্স্যাক্টলি স্যার, এটাই। অর্থাৎ আইন আপনাকে যেইটা, মানে আমি তো স্যার মানে আপনাদের দোয়াতে আমি আইনের একজন ছাত্র স্যার, আমার এলএলবিও কমপ্লিট করা আছে এবার, এবং আমার বড় ভাইও একজন মানে পেশাদার অ্যাডভোকেট স্যার, মানে প্রফেশনাল অ্যাডভোকেট, তিনি প্র্যাকটিস করেন, আমি তো আর প্র্যাকটিস করি না স্যার। মানে আইনের বিষয়টা হচ্ছে যেটা, আইনে যেটা স্পষ্ট করে বলা আছে, আপনি সমস্ত কিছু একসাথে হয়ে ওইটাকে আপনি বৈধতা দিলেও ওইটা বৈধ হবে না। যেমন ধরেন স্যার, চুরি করা অবৈধ আমাদের সংবিধানে, মানে আমাদের আইনে আছে। এখন যদি আপনি 500 জন লোক নিয়ে আসেন, বিদেশ থেকেও যদি নিয়ে আসেন, আইনে যদি বলেন এ পেটের ক্ষুধায় চুরি করছিল বিদায় এর চুরিটা জায়েজ, এইটা আপনি বলতে পারবেন না। চুরিটা অবৈধ, শাস্তি দেবেন কি দেবেন না সেটা মাননীয় আদালতের সিদ্ধান্ত। মানে যেইটা আইন আপনাকে সীমিত করে দিয়েছে সেইটা আপনি করতে পারবেন না। একদম স্যার, আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার আমি একটু বলতে চাই এখানে, স্যার। আরো স্যার আছেন। এখন আমি যে একটু জিনিস জানতে চাচ্ছি, যেমন আমার প্রতিষ্ঠানে প্রায় 10-15-20 বছর যাবত স্যার এখানে প্রভিডেন্ট ফান্ড চালু আছে, ঠিক আছে স্যার। মান্থলি আমরা যেটা দিচ্ছি তার সেই পরিমাণ অর্থ আবার প্রতিষ্ঠান দিচ্ছে। স্যার, তাহলে এই বিধিমালা জারি হওয়ার পরে কি আমার এটা বন্ধ হয়ে যাবে? আমার প্রশ্ন স্যার। জি স্যার, ওই প্রশ্নটা তো স্যার মানে আমারও এরকম প্রশ্ন স্যার, যে আসলে যে আমাদের যে সুযোগ সুবিধা পাই আসতেছি স্যার, এইটা দেখো কি মানে মানে এই আইন দ্বারা তো স্যার ওটা সব বন্ধ হয়ে যাবে। তাহলে তো সব বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ওইভাবে আর চলে না স্যার, এই বিধিমালা কে মানে স্যার? সেটাই কথা। না স্যার, স্যার আমি একটু, স্যার আমি প্রথমে আমার অপারগতা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। মানে বেসরকারি প্রতিষ্ঠানের বিধিমালাগুলো স্যার ওভাবে তো মানে এই আপনাদের সাথে যখন এই মানে মানে একটু আলোচনা করতে আসি তখন এগুলো একটু টুকটাক নাড়াচাড়া করা হয়, এছাড়া তো আর স্যার নাড়াচাড়া করা হয় না। এটা স্যার আমি নির্দিষ্ট করে জানি না স্যার, আমি আগে অপারগতা চেয়ে নিচ্ছি স্যার, অপারগতা প্রকাশ করি। আমি একটু বলতে চাচ্ছিলাম। স্যার জি আমি একটা কথা বলতে চাচ্ছি। স্যার, জি বলুন স্যার, প্লিজ স্যার। বিষয়টা হচ্ছে আমরা প্রতিষ্ঠান থেকে ওইভাবে নিব না, কিন্তু আমরা ভাতা হিসেবে তো নিতে পারি কিনা স্যার? ভাতা তো আমাদের কিন্তু 100% দেওয়া হয় না স্যার, সেই হিসেবে আমরা নিতে পারি কিনা প্রতিষ্ঠান থেকে? স্যার ওইটা আপনাদের এমপিও নীতিমালাতেই বলা আছে। আপনার এমপিও নীতিমালাতে কত পার্সেন্ট সরকার থেকে কত পার্সেন্ট পান এখন? আমরা 100% পাই না স্যার, আপনি পাবেন। সেটাই, আপনার কত পার্সেন্ট পান? 90% না 95%? না না স্যার, আমরা 100% পাই, 100% পাই স্যার। ও কিন্তু স্যার এরকম মানে ভাতাটা উৎসব ভাতা, বাড়ি ভাড়া, অন্যান্য ভাতাগুলো স্যার কম। শুধু বেতনটাই স্যার 100%, আর বাকিগুলো এই অন্যান্য যেমন বাড়ি ভাড়া এখন 7.5%, হয়তো এই জায়গা থেকে 2% আসবে, মেডিকেল 500, এই একটা এই আচ্ছা, আচ্ছা স্যার স্যার একটু, স্যার আমাকে একটু অনুমতি দিলে কথা বলতাম স্যার। স্যার জি স্যার, দয়া করে বলুন স্যার। জি জি, কিছুক্ষণ আগে যেটি নিয়ে আমাদের আলোচনা হলো ছুটির বিষয়টা স্যার। স্যার আপনি বলছিলেন যে সরকারি এবং বেসরকারি, এখানে খুব বেশি পার্থক্য আসলে সৃষ্টি হয় না স্যার। আমি একটু আপনাকে যদি বলি স্যার যে বাংলাদেশ সরকারি, আধা সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নির্ধারিত হয়। নির্ধারিত ছুটি বিধিমালা 1959, দ্য প্রেসক্রাইবড লিভ রুলস 1959। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঐচ্ছিক ছুটি নির্ধারণ করে বাংলাদেশের শিক্ষা বিভাগ। তবে শিক্ষা বিভাগের প্রশাসনিক পদগুলো নন ভ্যাকেশনের আওতায়। ও বিচার বিভাগ, এই দুটি বিভাগ হলো ভ্যাকেশন ডিপার্টমেন্ট এর আওতায়। বাকি ডিপার্টমেন্ট গুলো নন ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের আওতায়। ভ্যাকেশন ডিপার্টমেন্টে যারা কর্মরত তাদের প্রতি 12 দিন একদিন অর্থকর বেতনে অর্জিত ছুটি জমা হয়, এবং নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে প্রতি 12 দিন একদিন অর্থকর বেতনে অর্জিত ছুটি প্লাস প্রতি 11 দিন একদিন পূর্বকর বেতনে অর্জিত ছুটি জমা হয়। অর্থাৎ নন ভ্যাকেশন ডিপার্টমেন্টের প্রতি 12 দিন চাকরি করলে 2 ধরনের অর্জিত ছুটি জমা হয়।
হ্যালো। কিন্তু স্যার হচ্ছে 19 হ্যাঁ, জি, 59 ভালো যে আছি। সরকারি বেসরকারি সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য, এটা বলছি। আর ভ্যাকেশন ডিপার্টমেন্টের 1 বছর চাকরি করলে 30 স্যার আমি বলেছি, আপনারা হয়তো লক্ষ্য করেননি, আমি বলেছি স্যার, আবার ভিডিওটা দেখুন স্যার, আমি বলেছি। দাঁড়ায় 30.4 ইন্টু 2 অর্থাৎ 15 ইন্টু ইন্টু না সরি 15.2 তার মানে 2:1 স্যার, 2:1 Right. মানে 2 দিন আগে। প্রতি 2 দিন অর্ধ গড় ছুটি সমান সমান 1 দিন পূর্ণ। আচ্ছা এটা বলা আছে এখানে। আচ্ছা স্যার, স্যার আমি একটু যে কিন্তু ওটা কি কার্যক্রম আছে? স্যার আমি একটু এটা হচ্ছে কার্যক্রম আছে বলতে না না স্যার, যেমন যেমন রিক্রিয়েশন ছুটি, রিক্রিয়েশন আচ্ছা 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 এগুলো হ্যাঁ ওটা তো আপনারা আমাদের বলছেন। জন্য নাই, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাই। নতুনের সামনে অনুষ্ঠান আছে স্যার। আবার অর্জিত ছুটি নাই। না না না, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে ওই যে স্যার বলছিলেন যে আপনাদের বিষয়টা কেমন আসলে দুটোকে সমন্বয় করে কিন্তু এটা এখানে বলা আছে। এখানে ভ্যাকেশন এবং নন ভ্যাকেশন দুইটা ভাগ করছে এবং কারা কারা এর মধ্যে পড়ছে সেটা কিন্তু বলা আছে লেখা আছে। স্যার আমি ওই বিষয়গুলো জানি আমাদের স্যার আমি স্যার ওই যে ইয়ে ছুটিটা যেটা কথা বলে রাখছেন মানে কি বলছিলেন না রিক্রিয়েশন ছুটি না রিক্রিয়েশন স্যার, কিন্তু সাথে স্যার আমি একটু স্যার স্যার একটা বিষয় একটু জানতে আগ্রহী। স্যার আমি একটু স্যার সরকারি চাকরিজীবীরা যে স্যার ছুটিটা পায় মেডিকেলের সময়, স্যার ওই ছুটিটা তো স্যার মনে হয় সম্ভবত যে ওনাদের যে অর্জিত আনলিভটা থাকে ওইটা থেকেই খরচ হয়ে এটাকে মেডিকেল লিভে রূপান্তর করে। না স্যার, ওইখানে স্যার মেডিকেল লিভ আছে স্যার, আলাদা মেডিকেল লিভ আছে, আলাদা মেডিকেল লিভে, হ্যাঁ মেডিকেল লিভে, লিভটা কি স্যার অর্জিত ছুটি থেকে কাটা হয় না? না স্যার ওইটা মেডিকেল লিভটা আলাদা, মেডিকেল লিভটাই আলাদা। এটাই আমার জানা আগ্রহ ছিল। জি স্যার। স্যার আমি একটু স্যার আজকের এই আলোচনাটার সমাপ্তি টানবো স্যার। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, মানে এই মানে পরিপত্রের পর আমি তো আগে ব্যাংকে চাকরি করে আসছি স্যার, মানে আমি দেখছি স্যার সকালবেলা এক পরিপত্র, বিকালবেলা এক পরিপত্র, আর আপনাকে যদি আটকানোর দরকার হয় স্যার, বাংলাদেশ হয় না ওই আমলের পরিপত্র আছে স্যার, আমরা জানি না যদি স্যার আপনাকে আটকানোর দরকার হয়। আরেকটা বিষয় হলো কি স্যার, যে সরকারি আইন বলে আপনি যদি 1 পয়সা যদি তহবিল তসরুফ করেন সেটার জন্য যেই শাস্তি, আপনি যদি 100 কোটি টাকা তহবিল তসরুফ করেন সেটার জন্য ওই একই শাস্তি। অর্থাৎ আপনি 5 টাকা আপনার তহবিল তসরুফ হয়েছে এটার জন্য আপনাকে ছেড়ে দিবে এরকমটার কোনো নিয়ম নাই, প্র্যাকটিসটা ভিন্ন বিষয়, কিন্তু আইন। বুঝতে পারছেন স্যার? এই যে আমাদের এক সম্মানিত শিক্ষিকা, মানে আমি এক স্যার বলছেন যে খেলা আছে আজকে, আমিও স্যার একটু খেলা দেখবো, যেহেতু ব্রাজিলের সাপোর্টার, একটু খেলা দেখার প্রস্তুতি নিচ্ছি স্যার। আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে আজ থেকে বিদায় নেব স্যার। ওই যে ভদ্রমহিলা একজন শিক্ষক হিসেবে তিনি কিছু পাউরুটি এবং কিছু ডিম নিয়েছিলেন, তার এটা হচ্ছে একটা বিশাল বড় অন্যায়। আপনি কোনোভাবে এইটাকে আপনি রেটিফাই করতে পারবেন না, কোনোভাবে এইটাকে আপনি সমর্থন করতে পারবেন না। আপনি এইটা বলতে পারবেন না যে শিক্ষা প্রশাসনে তো শত শত কোটি টাকা চুরি হয়, আর এই ভদ্রমহিলা তো এই শিক্ষক তো 400 কোটি মানে মাত্র 400 টাকা নিয়েছে। কিন্তু বিষয়টা হলো সবগুলোই অপরাধ, সবগুলোর জন্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে, কখনো কখনো গ্রহণ করা হয়, আবার কখনো কখনো গ্রহণ করা হয় না। আর স্যার এই নীতিমালা বিধি মানে এগুলো স্যার মানে আপনারা যখন আলোচনা করেন তখন আমার, যদিও আমি আইনের ছাত্র, ব্যাংকে চাকরি করে আসছি বা এখন এগুলো করছি স্যার, এগুলো আসলে মানে নীতিমালার পৃষ্ঠে নীতিমালার উপরে নীতিমালার নিচে নীতিমালা, আমরা যখন আলোচনা করছি স্যার, এই যে আপনারা যা কিছু আলোচনা করছেন এর ভিতরে কিন্তু নীতিমালা আরেকটা হয়ে গেছে, হয়তো সেই আপডেটটা আপনাদের কাছে নেই বা আমার কাছে নেই স্যার, কারণ গত 2-3 দিনে বেশ কয়েকটা নীতিমালা আসছে। পেনশন নীতিমালা চেঞ্জ হয়ে গেছে স্যার, ভবিষ্যৎ তহবিল মানে সরকারি যেটা সেই নীতিমালা চেঞ্জ হয়েছে স্যার। তো ওইটাই আর কি স্যার, যতটুকু সম্ভব আপডেট থাকা যায় স্যার। আর স্যার সবাইকে শুভেচ্ছা স্যার। আজকে মানে আমি আর আপনাদের বক্তব্য স্যার, মানে আমাদের এই ক্লাসটা কি স্যার রেকর্ড দিতে স্যার? জি স্যার রেকর্ড আছে স্যার, ইনশাল্লাহ স্যার, মানে স্যার আমি একটু রেকর্ডের বাইরে একটা প্রশ্ন বলতেছিলাম স্যার। ইনশাল্লাহ স্যার রেকর্ড আমি রেখেছি স্যার। স্যার আমার দল ব্রাজিল, অন্য স্যারেরা যারা ব্রাজিল আছেন স্যার, সবাই ব্রাজিলের জন্য শুভকামনা করবেন স্যার।
আজিজ স্যার আপনি ব্রাজিল স্যার? আচ্ছা স্যার, ওই বলছিলাম যে ক্লাসটা স্যার অনেক সময় ধরতে আমাদের একটু সমস্যা হচ্ছে, 9টা 15 কি করা যায় কিনা? স্যার আমরা আসলে যেটা হচ্ছে কি, আমরা যদি 9টা 15-তে করি তাহলে ওই ক্লাস শুরু হতে হতে আমাদের স্যার 9:30 বাজবে। আবার যদি 9:30টায় করি স্যার, ওই ক্লাস শুরু হতে হতে 10:45 বাজবে। আবার যদি 10:45টায় শুরু করি স্যার। ওটা থাকলে ভালো হয় স্যার। জি স্যার, জি স্যার, সবার জন্য ধন্যবাদ। আর আজিজ স্যার আপনি ব্রাজিলের সাপোর্ট করেন স্যার, একটু অল্প অল্প সাপোর্ট করেন, বেশি বেশি না স্যার। দেখা যাবে যে স্যার মানে দল। বেশি সাপোর্ট করলে স্যার, তারা বেশি করে দাও, তাহলে তার দুঃখটা বেশি লাগে। জি স্যার, অল্প সাপোর্ট করলে অল্প দুঃখ লাগে। জি স্যার, একটু অল্প অল্প সাপোর্ট করেন। জি স্যার, ঠিক আছে। সম্মানিত একমত। স্যার, সম্মানিত স্যারেরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং রাব্বুল আলমিনের প্রতি শুকরিয়া যে আমি নতুন নতুন কিছু শিখতে পারছি। মানে শেখার তো কোনো বয়স নেই, আর আমার বয়স এখনও সেরকম হয়ও নেই। এটা আমার বিশাল বড় সৌভাগ্য, আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারছি। তো শিক্ষাগুরুদের ঋণ এটা কখনো শোধ করা যায় না, আমি আমাকে ওই ঋণেই আবদ্ধ রাখতে চাই স্যার। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন স্যার। ও আচ্ছা স্যার, একটা ভালো পয়েন্ট মনে করছেন স্যার। আমাদের শিটের পড়া থাকবে স্যার, আমাদের তো ছিল 20 থেকে 50 স্যার, আমরা 50 থেকে 70 থাকবে স্যার আমাদের। জি স্যার, সবাই ভালো থাকবেন স্যার, ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদুল আলম স্যার, আপনি কি কিছু বলতে চান স্যার? স্যার ওইটাই বলতে চাচ্ছিলাম, সময়টা ওই যে ধরতে পারছিলাম, আমাদের নামাজ হচ্ছে এখানে ও আচ্ছা স্যার। 9টা ঠিক আছে, স্যার, পরীক্ষা দিলে স্যার আমি বাড়িতে নামাজ পড়ে ক্লাসে। স্যার, মেজরিটি বিষয়টা তোমার জি স্যার। স্যার ভালো থাকবেন সবাই স্যার, আসসালামু আলাইকুম।